বিগত 15 বছরের যে গুম খুন আয়নাঘরের জন্য ক্ষমা চেয়েছে র‍্যাব ডিজি এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ না করার অঙ্গীকার করেছে, যারা আসলে অপরাধ নিয়ন্ত্রণ করে তারাই যদি এই ধরনের অপরাধে জড়িয়ে যায়, বিগত সরকারের আমলে আমরা এটি সবচেয়ে বেশি দেখেছি। এর পেছনে আসলে কারণটা কি? মানে রাজনীতি কি মূল কারণ? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যেটি বলবো যে আসলে রাজনীতি মূল কারণ। কারণ যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তো আসলে নিজ থেকে অপরাধটা করে না, তাদেরকে হুকুম দেওয়া হয়। এবং যে ধরনের একটি সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছিল, সেখানে আপনি দেখবেন যে প্রমোশন পাওয়ার একটি প্রতিযোগিতা, মানে যে যত বড় অপরাধী, যে যত বেশি অপরাধ করতে পারবে এবং সরকারের গোলামি করতে পারবে, তাদেরকেই প্রমোশন দেওয়া হচ্ছিল। সেই জায়গা থেকে অনেকে দেখবেন যে ভালো মানুষও এই শুধুমাত্র প্রমোশন পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে খারাপ হয়ে গেছে। আমি এরকম অসংখ্য মানুষকে দেখেছি যারা ছাত্র জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে খুব ভালো ছিল। যেমন দেখেন, আমি ওই এডিসি হারুন, কুখ্যাত শাহবাগ থানার, যিনি পরবর্তীতে ছাত্রলীগের দাঁত ভেঙে দেন মেরে, এবং পরবর্তীতে ধরনের অনেক অন্যায় অপরাধ করেছেন, আমাদের উপরে জুলুম করেছেন, আমাদের নিয়ে মিথ্যা মামলা দিয়েছেন। আমি ক্যাম্পাসে শুনেছি যে এই মানুষটি ক্যাম্পাসে খুব চুপচাপ থাকতেন, খুব মানে একদম মানে পড়াশোনার মধ্যে থাকতেন। সেও দেখেন যখন বিসিএস ক্যাডার হলো, সেও খারাপ হয়ে গেল। সে এত বড় মাস্তান, এত বড় সন্ত্রাস হয়েছিল। আমি কিন্তু ওই ডিবি হারুনের কথা বলছি না, আরেকজন এডিসি হারুন ছিল শাহবাগ থানায়, চেনার কথা। আমি শুনেছি সে ভালো ছেলে ছিল। হ্যাঁ, এও দেখুন খারাপ হয়ে গেল। এই যে আপনার আবরারকে যারা হত্যা করলো, তারা তো বুয়েটে পড়াশোনা করে, তারাও দেখেন মেধাবী ছাত্র, তারাও খারাপ হয়ে গেল। অর্থাৎ সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে ভালো থাকাটাই আসলে এক ধরনের মানে কি বলবো, মানে এক ধরনের সংকুচিত জায়গাটা হয়ে গেছিল, মানে ভালো থাকা যেত না, সবাই খারাপ হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। তো সেই জায়গায় এই জায়গা থেকে আমি বলবো আসলে এই সংস্কৃতি তৈরির জন্য অবশ্যই রাজনীতিবিদরাই দায়ী এবং বিশেষ করে আওয়ামী লীগ দায়ী। তবে আমি আবার এটিও দেখেছি যে এত কিছুর মধ্যে অনেকে কিন্তু ভালো ছিল, তারা কিন্তু এখন আবার এই সরকারি বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রমোশন পাচ্ছে। তবে এটিও বলতে হবে যে 15 থেকে 16 বছরে আওয়ামী লীগ যে ধরনের একটি রেজিম তৈরি করেছিল, আপনি চাইলেই পুলিশের মধ্যে দেখেন যে 90%, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে দেখেছি যে 90% আওয়ামী লীগের বা আওয়ামী লীগের পরিবারের কোনো না কোনোভাবে জড়িত আওয়ামী লীগের সাথে। এখন আপনি যদি একসাথে 90% সরিয়ে দেন বা তাদেরকে আপনি চাকরিচ্যুত করেন, তাহলে পুলিশ তো চলবে না। ঠিক একইভাবে র্যাবের মধ্যেও একই অবস্থা, সেনাবাহিনীর মধ্যেও ঊর্ধ্বতন পর্যায়ে এরকম আওয়ামী লীগের সুবিধাভোগী বলেন বা আওয়ামী পরিবারে সেরকম ব্যাকগ্রাউন্ডের মানুষজনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। কয়েকজনকে হয়তো সরানো হয়েছে, কিন্তু আসলে অধিকাংশ কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। তো এই সমস্যাগুলো আসলে আমি মনে করি যে একটু সময় লাগবে, সময়ের সাথে সাথে এগুলোর সমাধান করা সম্ভব হবে। প্রশ্নে যেতে চাই যে আপনি রাজনীতি করেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। আজকে বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন যে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো বলছে যে যারা রাজনীতিবিদ ক্ষমতা আসলে তারা মূল সংস্কারটা করবে। সে প্রেক্ষিতে তিনি বলেছেন যে রাজনৈতিক দল ছাড়া যদি সংস্কার না হয় গত 53 বছরে, তাহলে সংস্কার হলো না কেন? দেখেন, আমি দুঃখের সাথে এবং ক্ষমা চেয়ে একটি কথা বলি। আমি যখন 18 সালে আমি কারাবন্দী হলাম, আমার মা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করেছেন, আপনারা কাভার দিয়েছেন, আপনারা জানেন। সেই সময় কিন্তু এই রেজওয়ানা আপার কাছে আমার মা গিয়েছিলেন। তিনি কি আমার জন্য একটি কথা বলেছেন? রাজপথে নেমেছেন? কোথাও বলেছেন যে রাশেদ খানের মুক্তি চাই? যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের দাবিতে তো আমিও নেমেছিলাম, আমি জেল খেটেছি। তো এখন যদি তিনি এসে সরকারে গিয়ে তিনি এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেন, আমি গ্রহণ করব না। কারণ এই মানুষগুলোকে আমি চিনি। আমার বিপদের সময় বা আমাদের বিপদের সময়, ছাত্রদের বিপদের সময় আমরা তো খুব বেশি এই উপদেষ্টাদের কয়জনকে পেয়েছি? একমাত্র আসিফ নজরুল ছাড়া আমি বলতে চাই যে কোনো উপদেষ্টা কোনো ছাত্রদের পাশে ছিল না, একজনও না। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এবং একজনও ছিল না। সেই জায়গা থেকে তিনি যেটি বলেছেন, আমি মনে করি এই বক্তব্য বেমানান। তিনি গত আওয়ামী লীগের আমলে তার ভূমিকা কি? তিনি রাজপথে কয়দিন ছিলেন? তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কয়টি বক্তব্য দিয়েছেন? কয়দিন আওয়ামী লীগের পতন চেয়েছেন? রাজনৈতিক দলগুলো তো সংগ্রাম করেছে এই আন্দোলনে। রিজওয়ানা হাসানের কথা, অবশ্যই রিজওয়ানা, আমি সবার কথা বলবো। ওনার স্বামীও মনে হয় ওনার স্বামী গুম হয়েছিল, উনি প্রতিবাদ করেছেন স্বামীর জন্য, আমাদের জন্য তো করেন নাই। আচ্ছা, গণতন্ত্রের জন্য তো নামেননি, অন্যদের জন্য নামেননি। আমরাও তো গুম হয়েছিলাম, আমরাও তো গ্রেপ্তার হয়েছি, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আপনি নাহিদকে দেখেছেন, তাকে ছেড়ে দিয়েছে এই কারণে তার যে নির্যাতনের দৃশ্য দেখেছেন। আমাদের রিমান্ডে, আমি একটানা 15 দিন রিমান্ডে ছিলাম এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। এই গণঅভ্যুত্থানের বিস্তার আমরাই বপন করেছি। আমাদের অত্যাচারটা আপনি দেখেন নাই, কারণ রিমান্ডে নির্যাতন করলে সেটি দেখা যায় না।
এখনো পর্যন্ত সেই দৃশ্য যদি চোখের সামনে ভাসে, মনে হয় যে পৃথিবীতে আমি আর বেঁচে নাই। এভাবে আমাদেরকে অমানসিকভাবে, শুধু আমি না, আমাদের অন্যান্য সহযোদ্ধা সবাইকে এভাবে নির্যাতন করেছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এইভাবে গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। বাংলাদেশ কিন্তু এক ধরনের ভারতের ষড়যন্ত্র ছিল। কোনোভাবে কোনো সরকারকে আপনার ভারত সবসময় চেয়েছে যে তার গোলামি করবে, হ্যাঁ, তাকে দিয়ে অপকর্ম করাবে এবং তাকে টিকে রাখতে চেষ্টা করবে। আওয়ামী লীগকে দিয়ে এটি করেছে। বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল ষড়যন্ত্র করেছে। যে কারণে সংস্কারটা হয়নি, এই কথাও কিন্তু বলতে হবে যে বাংলাদেশের 53 বছরের যে ইতিহাস, এই ইতিহাস ভারতের ষড়যন্ত্রের ইতিহাস। এই ইতিহাসে আপনি কোনোভাবেই সংস্কারের জায়গাটা ছিল না, সুযোগটা ছিল না। কারণ কি? কারণ এখন যেভাবে ভারতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে বলতে পারছি, ওই সময় তো পারি নাই, কেউ তো বলে নাই। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পক্ষে গুম হয়েছে, খুন হয়েছে, লড়াই করতে গিয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তাদেরকে অবজ্ঞা করে কথা বলা যাবে না। শুধুমাত্র আওয়ামী লীগের কথা রেজওয়ানা আপা বলতে পারে যে আওয়ামী লীগ তারা সংস্কারের পথে যায়নি, দীর্ঘদিন ধরে তারা ক্ষমতা ধরে রেখেছিল, বাংলাদেশের জনগণের চিন্তা তারা করে নাই। কিন্তু একপাক্ষিকভাবে বা তিনি যদি এইভাবে গতানুগতিকভাবে এইভাবে দোষারোপ করেন, সেটি অন্তত মানব না। দলগুলোর ইলিয়াস আলীকে গুম করে দিল, আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেকটা আন্দোলনে তাকে ধরে নিয়ে যেত, আমাদের সভাপতি নুরুল হক নূরকে গ্রেপ্তার করলো। রাজনৈতিক দলগুলোর ভূমিকা কোথায় নাই? তাদের ভূমিকা কোথায় ছিল? আমি সেই প্রশ্ন করছি। এই যে 30 সেকেন্ডে শেষ করি, এই যে সরকার গঠন করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে সব থেকে দুর্বল সরকার গঠিত হয়েছে। এই সরকারে কয়জন বিপ্লবী, কয়জন ছাত্রদের সাথে আন্দোলনে ছিল? অনেকে বিভিন্নভাবে আপনার বন্ধু বান্ধবের সরকার বলছে, অনেকে যে একজন বন্ধু উপরের পদে নিয়োগ পেয়েছে, সেই বন্ধু বাকিদেরকে বসিয়েছে। বন্ধু বান্ধবের সরকার, একটি ক্লাব গঠিত হয়েছে। তো এই সরকার কিভাবে আপনার সংস্কার করবে আপনি বিশ্বাস করতে পারেন? আমি তো বিশ্বাস করতে পারছি না। কারণ সংস্কার করার জন্য যে ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা দরকার, সেই এই সরকারের অধিকাংশ উপদেষ্টাদের সেটি নাই। নির্বাচন, ন্যূনতম সংস্কার ছাড়াও অবশ্যই সংস্কার হতে হবে, কিন্তু সেই সংস্কার করার জন্য অভিজ্ঞ মানুষদের দরকার। আমরা 30 সেকেন্ডে শেষ করে দিই, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। আমরা বারবার বলেছিলাম যে রাজনৈতিক অভিজ্ঞ লোকদেরকে এই সরকারে নিয়োগ দেন। আমরা বলেছিলাম যে বিপ্লবী সরকার গঠন করেন, সবার অংশীদারিত্বে সরকার গঠন করেন। গণ অধিকার পরিষদের প্রতিনিধিকে, বিএনপির প্রতিনিধিকে, আপনি সবাইকে মাইনাস করে শুধুমাত্র কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আপনি একটি সরকার গঠন করেছেন, একটি ক্লাব গঠিত হয়েছে, আর আপনি বলছেন যে তারাই সব সংস্কার করবে। রাজনৈতিক দলগুলো তাই মনে করি এটি অত্যন্ত পজিটিভ একটি দিক। তারা বলছে যে আমরা সংস্কার করতে চাই, যে চিন্তা তাদের মাথার মধ্যে ঢুকেছে, এটাকে সাধুবাদ না জানিয়ে তাদেরকে যদি আপনি কটাক্ষ করেন, তাহলে তো সেটি হবে না।